আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আপনাদের সকলকে স্বাগতম জানাই ইব্রাহিম ল স্কুলের অনলাইন প্রিলি ব্যাচ 2026-এ। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকে স্বাগতম আজকের নতুন ক্লাসে। আজকের ক্লাসে ডিয়ার স্টুডেন্ট খুব ইন্টারেস্টিং জিনিস শিখাবো। সেটা হচ্ছে আমরা বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার 1972 এই আইনটা দিয়ে আমাদের আজকে প্রথম ক্লাসটা চালু করব। সাথে আছি অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খান। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে যে আইনটা পড়াবো সেটা হচ্ছে দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। তো এই আইনটা কত সালের আইন? এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল অর্ডার, অধ্যাদেশ নাম্বার 46। অধ্যাদেশ নাম্বার কত? 46 নাম্বার অধ্যাদেশের এই আইনটা। সকলকে আজকে লেকচার 1-এ স্বাগতম জানাচ্ছি। তো দেখেন ডিয়ার স্টুডেন্ট, এই আইনটা তিনটা পার্ট। কয়টা পার্ট? তিনটি পার্ট। একটা হচ্ছে বার কাউন্সিল অর্ডার 1972, বার কাউন্সিল রুলস 1972 এবং বার এটিকেট, এই তিনটি পার্ট। তাহলে বার কাউন্সিল অর্ডার থেকে তিনটি প্রশ্ন আসবে, বার কাউন্সিল রুলস থেকে একটি প্রশ্ন আসবে এবং এটিকেট থেকে একটি প্রশ্ন আসবে। এই ঠিক এখান থেকে, এই আইন থেকে 5টি নম্বরের প্রশ্ন করা হয়, যেখানে 5-এ 5 একটু যদি আপনি টেকনিক্যালি যদি একটু পড়াশোনা করেন 5-এ 5 পাওয়াটা ইনশাল্লাহ কোনো ব্যাপার না। সেভাবেই আপনাদের শিখিয়ে দেবো। তাহলে দেখেন, বার কাউন্সিলের টোটাল 100 মার্কের প্রিলি পরীক্ষার মধ্যে আপনি কিন্তু 5 এনশিওর করে ফেলছেন ইনশাল্লাহ। তো এই আইনটাকে সবাই নেগলেক্ট করে, অথচ এই আইনটাকে বলা হয় আইনজীবীদের সংবিধান। কি বলা হয় বলেন তো? আইনজীবীদের সংবিধান। কারণ এই আইনটা যদি আপনি ভালো করে না জানেন তাহলে আপনি আইনজীবী হিসেবে একজন ভালো আইনজীবী হতে পারবেন না। আইনজীবীদের যে শিষ্টাচার, এটিকেট খুব পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে। এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে যে এই আইনটিকে বলা হয় আইনজীবীদের সংবিধান, দা কনস্টিটিউশন ফর লয়ার্স এক্সপ্লেইন। এটা ব্যাখ্যা করো। তো এটা আমরা রিটেনে শিখবো। তো খেয়াল করেন প্রশ্নের ফাঁকটা কোথায়। এই আইনটার তিনটা অংশ। একটা হচ্ছে অনুচ্ছেদ, যেটাকে আমরা ইংলিশে বলি আর্টিকেল, এখান থেকে তিনটি প্রশ্ন আসবে। এরপরে আছে বিধি, এখান থেকে একটি প্রশ্ন আসবে, এবং এরপরে আছে শৃঙ্খলা, শিষ্টাচার, যেটাকে আমরা ইংলিশে বললাম এটিকেট। তো এখান থেকে একটি প্রশ্ন আসবে। তাহলে এবার আপনারা বুঝতে পেরেছেন যে এই আইনটার 5টা প্রশ্ন কোথা থেকে আসে। আমার সাথে বলেন। অর্ডার থেকে আসে 3টি, রুলস থেকে আসে 1টি, এটিকেট থেকে আসে 1টি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা এখন শুরু করে দিই, আইনের ভিতরে প্রবেশ করি। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা মূল আইনটায় চলে গেলাম। আমরা ওই যে দা লিগাল প্র্যাকটিশনার্স এন্ড দা বার কাউন্সিল অর্ডার 1972 কে আমরা সংক্ষেপে বললাম বার অর্ডার 1972। তাহলে বলেন তো এটা কি ধারা কার্যকর হয়েছে? এটা অধ্যাদেশ দ্বারা কার্যকর হয়েছে। এটার অফিসিয়াল ভাষা কি? ইংরেজি। ইংরেজি। এটার অনুচ্ছেদ কতগুলো আছে? 46টি। এবং এটা কত নম্বর অধ্যাদেশ? প্রেসিডেন্সিয়াল অর্ডার অধ্যাদেশ নাম্বার 46। এবং এই আইনটি অবিলম্বে কার্যকর হবে। তাহলে আমরা কি বুঝলাম? এটা অধ্যাদেশ দ্বারা কার্যকর হয়েছে, অফিসিয়াল ভাষা ইংরেজি, অনুচ্ছেদ হচ্ছে 46টি, প্রেসিডেন্সিয়াল অর্ডার অধ্যাদেশ নাম্বার 46, এবং যাহা অবিলম্বে কার্যকর হবে। এইবার আসেন আমরা পরবর্তী আর্টিকেলটা পড়ি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা আইনের ভিতরে ঢুকে গেলাম। সেখানে বলা আছে বার কাউন্সিল অর্ডার 1972, এই বড় আইনটাকে আমরা ছোট করে পড়বো। এখানে আর্টিকেল 2-এর এতে বলা আছে আইনজীবী সম্বন্ধে, অ্যাডভোকেট কারা, অ্যাডভোকেট কারা সেটা বলা আছে। এখানে বলা আছে বাংলাদেশ বার কাউন্সিলে এনরোল প্রাপ্ত ব্যক্তি তাদেরকে অ্যাডভোকেট বলে। যেমন আপনাদের স্যার, আমি বাংলাদেশ বার কাউন্সিলে এনরোল প্রাপ্ত ব্যক্তিরা হচ্ছে অ্যাডভোকেট। এটা কোথায় বলা আছে? অনুচ্ছেদ 2-এর এতে বলা আছে। এখন কি শুধু এতটুকু লিখলে হবে? না, আপনাদের আরেকটু জানতে হবে। সেটা কি? দেওয়ানি কার্যাবিধি, যেটা পড়াবো পরে আপনাদের, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। এখানের ধারা 2-এর 15, ধারা 2-এর 15-তে বলা আছে প্লিডার। প্লিডার শব্দের অর্থ হচ্ছে উকিল। প্লিডার শব্দের অর্থ কি বলেন? উকিল। উকিল সম্পর্কে বলা আছে। এখানে বলা আছে যে ব্যক্তি অর্থাৎ যিনি আদালতে হাজির হন এবং অন্যের জন্য যুক্তিতর্ক পেশ করে, অর্থাৎ যে ব্যক্তি আদালতে হাজির হবে এবং অন্যের জন্য যুক্তিতর্ক পেশ করবে তাদেরকে আমরা উকিল বলতে পারি। দেওয়ানি মামলা যে লড়ে তাকে বলা হয় প্লিডার। এবং ফৌজদারি কার্যাবিধিতে চমৎকার একটা কথা বলা আছে ধারা 4 উপধারা 1-এর কতে। ধারা 4 উপধারা 1-এর কতে এখানে বলা আছে অ্যাডভোকেট কারা? যে ব্যক্তি আইন ব্যবসা করার জন্য ক্ষমতা প্রাপ্ত, এই সমস্ত ব্যক্তিকে অ্যাডভোকেট বলে। যদি আপনার লিখিত পরীক্ষা আসে আপনি ঠিক এইভাবে আসবে। লিখিত পরীক্ষা যদি আসে যে হু ইজ অ্যান অ্যাডভোকেট, অ্যাডভোকেট কে,
তখন আপনি কিন্তু সুন্দরভাবে বলতে পারবেন দ্য লিগাল প্র্যাকটিশনার্স এন্ড দ্য বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 2 এর এতে বলা আছে, 2 এর এতে বলা আছে অ্যাডভোকেট হচ্ছে যিনি বার কাউন্সিলে এনরোলড ব্যক্তি। তারপরে কি দেওয়ানি কার্যাবিধি 2 এর 15 তে বলা আছে যে ব্যক্তি আদালতে হাজির হবে অন্যের জন্য যুক্তিতর্ক পেশ করবে তিনি অ্যাডভোকেট। এবং ফৌজদারি কার্যাবিধি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সিআরপিসি, ফৌজদারি কার্যাবিধি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1998 তে বলা আছে কি, বলা আছে যে ব্যক্তি আইন ব্যবসা করার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি তাদেরকে অ্যাডভোকেট বলা হয়। ইনশাআল্লাহ এইভাবে পড়াশোনা করলে প্রিলি পাস করা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। আসেন এবার পরবর্তী অনুচ্ছেদটা পড়ি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে অনুচ্ছেদ 3। তো অনুচ্ছেদ 3-এ বলা আছে বার কাউন্সিলের ক্ষমতা সম্পর্কে বলা আছে। কি বলা আছে বলেন তো? অনুচ্ছেদ 3-এ বার কাউন্সিলের ক্ষমতা, আসলে এখানে বলা হয়েছে যে আইনজীবীদের নিয়োগ করার জন্য বার কাউন্সিল নামে একটা প্রতিষ্ঠান থাকবে। আইনজীবীদের জন্য, আপনারা যারা আইনজীবী হবেন তাদের নিয়োগের জন্য বার কাউন্সিল নামে একটা প্রতিষ্ঠান থাকবে। তো এই প্রতিষ্ঠানের কিছু বৈশিষ্ট্য থাকবে। কি থাকবে বলেন তো? প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য প্রথম হচ্ছে বার কাউন্সিল কেমন প্রতিষ্ঠান? এটা সরকারি প্রতিষ্ঠান। তারপরে কি এটা একটা যৌথ প্রতিষ্ঠান। এরপরে কি এটা একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এটা হচ্ছে স্বাধীন প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। পরীক্ষায় যদি আসে বার কাউন্সিল কি রকম প্রতিষ্ঠান, তখন আপনি বলবেন সরকারি, স্বাধীন, স্বায়ত্তশাসিত, যৌথ এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এই হচ্ছে বার কাউন্সিলের চারিত্রিক বৈশিষ্ট্য। এবার আসেন চারিত্রিক বৈশিষ্ট্য জানেন, বার কাউন্সিলের কি ক্ষমতা আছে না? আসেন জেনে নিই ক্ষমতা কি কি আছে। বার কাউন্সিল কি কি ক্ষমতা রাখে। এক হচ্ছে বার কাউন্সিলের একটা সাধারণ সিল থাকবে। কি থাকবে? সিল থাকবে। দেখবেন একটা গ্যাজেট দিলে বা কোনো কিছু দিলে বার কাউন্সিলের একটা সিল থাকে। তো বার কাউন্সিলের সাধারণ একটা সিল থাকবে। তারপর হচ্ছে কি থাকবে? বার কাউন্সিলের চুক্তি করার ক্ষমতা থাকবে। চুক্তি করতে পারবে বার কাউন্সিল। তাহলে প্রথমে হচ্ছে সাধারণ সিল থাকবে, তারপর হচ্ছে চুক্তি করার ক্ষমতা থাকবে বার কাউন্সিলের, সম্পত্তি অর্জনের ক্ষমতা থাকবে। সম্পত্তিটা কি? স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি অর্জনের ক্ষমতা থাকবে। বার কাউন্সিল জমিও কিনতে পারবে, বার কাউন্সিল গাড়িও কিনতে পারবে, বার কাউন্সিল সব পারবে। সম্পত্তি মানে সেটা কপিরাইট হোক, ট্রেডমার্ক হোক, ইন্টেলেকচুয়াল প্রপার্টি হোক বা ফিজিক্যাল প্রপার্টি হোক, বার কাউন্সিল সম্পত্তি অর্জনের ক্ষমতা থাকবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, বার কাউন্সিল মামলা করার ক্ষমতা রাখে। আপনি বার কাউন্সিলের বিরুদ্ধে মামলা করতে পারবেন, বার কাউন্সিলও আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে। তো খেয়াল করে দেখেন ডিয়ার স্টুডেন্ট, বাংলাদেশ বার কাউন্সিল নামে একটা প্রতিষ্ঠান থাকবে। বৈশিষ্ট্য কি? সরকারি, যৌথ, সংবিধিবদ্ধ, স্বাধীন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এভাবে আপনারা লিখবেন, পড়বেন। এর ক্ষমতা কি কি? সাধারণ সিল থাকবে, চুক্তি করার ক্ষমতা থাকবে, সম্পত্তি অর্জনের ক্ষমতা থাকবে, মামলা করার ক্ষমতা থাকবে। এই হচ্ছে তার ক্ষমতা, এই হচ্ছে তার বৈশিষ্ট্য। এবং বার কাউন্সিল যে আইনটা, বার অর্ডার, এই জিনিসটা একটু খেয়াল করেন ডিয়ার স্টুডেন্ট। বার অর্ডার এই আইনটা দুইটা পার্ট আমরা বলেছি, আর্টিকেল এবং হচ্ছে অর্ডার। আর্টিকেলটা পরিবর্তন করার ক্ষমতা রাখে একমাত্র জাতীয় সংসদ। পার্লামেন্ট ছাড়া আর্টিকেল পরিবর্তনের ক্ষমতা একমাত্র পার্লামেন্টের। আর যদি অর্ডারের কথা বলি, সরকারের অনুমতিক্রমে বার কাউন্সিল এটা পরিবর্তন করতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? বার কাউন্সিল আইন বার অর্ডার 1972 এটা দুইটা অংশে ভাগ করা, আর্টিকেল এবং অর্ডার। আর্টিকেলটা একমাত্র পার্লামেন্ট করতে পারে সংশোধন, এবং বার অর্ডার এবং অর্ডারটা সরকারের অনুমতিক্রমে বার কাউন্সিল নিজে করতে পারে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। চলুন পরবর্তী আর্টিকেলটা পড়ি। আমরা এখন চলে যাব আর্টিকেলে যাওয়ার আগে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বার কাউন্সিল অর্ডারের কিছু তথ্য ছিল যা আপনাদের জানা খুবই জরুরি। সেটা হচ্ছে এই আইনটা কার্যকর হয় 26শে মার্চ 1971 সালে। ঠিক আছে? এই আইনের অনুচ্ছেদ আছে 46টি, বিধি আছে 101টি, সর্বশেষ সংশোধন হয়েছে 2012 সালে। এবং এই আইনজীবীদের জন্য অধ্যায় আছে কয়টি বলেন তো? 4টি। পেশাগত বিধি আছে 42টি। এটা আপনাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। এবার আসেন আমরা নেক্সটে অনুচ্ছেদটা পড়ি। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা চলে যাব আর্টিকেল 4-এ। আর্টিকেল 4-এ কি বলা আছে? সাধারণ নির্বাচনের মেয়াদ। অর্থাৎ বার কাউন্সিল আমি প্রতিষ্ঠা করেছি, এখন যারা সদস্য রয়েছে তাদের একটা নির্বাচনের মাধ্যমে আনতে হবে না? তো এটার মেয়াদ কতদিন? 1 জুলাই থেকে 3 বছর। কত বছর? এটা একটু ভালো করে লিখে রাখবেন, এটা পিলির জন্য কিন্তু ইম্পর্টেন্ট। 1 জুলাই থেকে কতদিন? 1 জুলাই থেকে 3 বছর পর্যন্ত এদের মেয়াদ। এবার আসেন বার কাউন্সিল টোটাল সদস্য কতজন? বার কাউন্সিল টোটাল 15 জন সদস্য নিয়ে গঠিত। কয়জন? এটা আর্টিকেল 5-এ বলা আছে। এখান থেকে একটি নৈর্ব্যক্তিক থাকবে ইনশাআল্লাহ, একটা প্রিলিতে একটা কোশ্চেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
তো বার কাউন্সিলের টোটাল সদস্য সংখ্যা কতজন? 15 জন। তারা কিন্তু সকলেই অ্যাডভোকেট, তারা সকলেই আইনজীবী, এবং সরকার তাদেরকে অ্যাপয়েন্ট করবে, গ্যাজেট প্রকাশ করে সরকার তাদের নিয়োগ দিবে। তাহলে আমরা পড়েছিলাম যে বার কাউন্সিল সরকারি প্রতিষ্ঠান, তো বার কাউন্সিলে 15 জন সদস্য থাকবে, সকলেই অ্যাডভোকেট এবং সরকার থেকে নিয়োগ প্রাপ্ত হবে। এর মধ্যে একজন ব্যক্তি, উনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল উনি হচ্ছে এক্স অফিসিও পদ। এটা আমাদের সময় পরীক্ষা এসেছিল যে অ্যাটর্নি জেনারেলের পদটা কি? এক্স অফিসিও। উনি পদাধিকার বলে বাই সিলেকশন হচ্ছে বার কাউন্সিল প্রধান, অর্থাৎ যে ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হবে সে অটোমেটিক্যালি বাই সিলেকশন এক্স অফিসিও বার কাউন্সিলের হেড হবে। তো এটাই নিয়ম। এক্স অফিসিও পদাধিকার বলে উনি হচ্ছে অ্যাটর্নি জেনারেল, উনি হচ্ছে বার কাউন্সিলের হর্তাকর্তা, উনিই প্রধান। এরপরে যে 7 জন থাকবে, বাকি 7 জন আসবে সাধারণ নির্বাচন থেকে। এরা হচ্ছে ইলেকশনের মাধ্যমে আসবে, সাধারণ বাই ইলেকশনের মাধ্যমে আসবে। আর বাকি 7 জন যারা আছে, এই বাকি 7 জন আছে তারা লোকাল বার থেকে আসবে। তারা কি 7টা বিভাগে 7টা বার, ঢাকা বার, বরিশাল বার, চট্টগ্রাম বার, এরকম সিলেট বার, তো এরকম যে কটা 7টা বিভাগ আছে, 7টা বিভাগে 7টা বার থেকে 7 জন আসবে। তাহলে এই যে একজন আর 7 7 14 জন, এই টোটাল মিলে হয়েছে 15 জন। এই 15 জন সদস্য নিয়ে বার কাউন্সিল গঠিত হবে। তাহলে এক্স অফিসিও পদ বাই সিলেকশন কয়টি? একটি। আর ইলেকশন নির্বাচনের মাধ্যমে আসবে 14 জন। এই ছিল আমার টোটাল আর্টিকেল 5-এর মূল কথা। এবার আসেন আর্টিকেল 5-এর ক। আর্টিকেল 5-এর কতে কি বলা হয়েছে? আর্টিকেল 5-এর কতে বলা আছে এই ভদ্রলোকরা তারা 2 মেয়াদের বেশি, অর্থাৎ 1 মেয়াদ সমান সমান 3 বছর, তাহলে 2 মেয়াদ মানে 6 বছর, কেউ 6 বছরের বেশি সময় পর্যন্ত এই পদে থাকতে পারবে না, একমাত্র অ্যাটর্নি জেনারেল তিনি বাদে। তার হিসাব বাদ, উনি তো বাই সিলেকশন, কিন্তু নির্বাচনের মাধ্যমে 2বার নির্বাচিত হয়ে 6 বছর পর্যন্ত, 6 বছরের বেশি কেউ থাকতে পারবে না, 2 মেয়াদের বেশি কেউ বার কাউন্সিলের সদস্য থাকতে পারবে না। এটা ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। এবার আসেন আমরা অন্য একটা আর্টিকেল পড়ি। ডিয়ার স্টুডেন্ট, আমরা সামনের আর্টিকেলগুলি পড়ার আগে যে জিনিসটা জেনে নিব সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল উনি আসলে কে? অ্যাটর্নি জেনারেলটা কি আসলে আমার সেটা জানতে হবে। এই পোস্টের লোকের অধিকারী যে ব্যক্তি তার কি কি আছে মাথায় রাখবেন। অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান। তিনি হচ্ছে বার কাউন্সিলের অ্যাডহক কমিটিরও চেয়ারম্যান। তো বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান কে? অ্যাটর্নি জেনারেল। অ্যাডহক কমিটির চেয়ারম্যান কে? সেটাও অ্যাটর্নি জেনারেল। এবং ইলেকশন ট্রাইব্যুনালেরও চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে? বার কাউন্সিল এবং অ্যাডহক কমিটির সদস্য হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এবং এই পোস্টগুলোকে কি কি পোস্ট তার? এই পোস্টগুলো হচ্ছে তার এক্স অফিসিও পোস্ট। সে পদাধিকার বলে এক্স অফিসিও পোস্ট। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অফিসিও পোস্ট। সে পদাধিকার বলে এই সমস্ত পদে বসে আছেন। অর্থাৎ যে ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হবে সে অটোমেটিক্যালি বার কাউন্সিলের চেয়ারম্যান, যে অ্যাটর্নি জেনারেল হবে সে অটোমেটিক্যালি অ্যাডহক কমিটির চেয়ারম্যান, যে অ্যাটর্নি জেনারেল হবে সে ইলেকশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান, যে অ্যাটর্নি জেনারেল হবে সে অটোমেটিক্যালি বার কাউন্সিল এবং অ্যাডহক কমিটির মেম্বারও। তবে পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে এই আইনের আর্টিকেল 26 বার কাউন্সিল অর্ডার 1972 তে বলা আছে রাইট অফ প্রি অডিয়েন্স করার ক্ষমতা কার আছে? এটা অ্যাটর্নি জেনারেল আছে। এটা 100% পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বলে দিলাম, এটা মিলিয়ে নিয়েন। অর্থাৎ আর্টিকেল 26-এ বলা আছে রাইট অফ প্রি অডিয়েন্স করার ক্ষমতা একমাত্র কার? এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলেরই এই ক্ষমতাটা আছে। এটা সুপার ইম্পর্টেন্ট এইবারের প্রিলি পরীক্ষার জন্য। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাটর্নি জেনারেল কিন্তু বার ট্রাইব্যুনালের সদস্য নন। অ্যাটর্নি জেনারেল কিন্তু বার ট্রাইব্যুনালের সদস্য নন। পরীক্ষা আসবে অ্যাটর্নি জেনারেল কোন পদের সদস্য নন, দিয়ে দিবে বার কাউন্সিল, অ্যাডহক কমিটি, ইলেকশন ট্রাইব্যুনাল নাকি বার ট্রাইব্যুনাল মেম্বার না। ঠিক আছে, এই উত্তর হচ্ছে বার ট্রাইব্যুনাল মেম্বার সদস্য তিনি না। এবং দণ্ডবিধিতে আরেকটা জিনিস আসবে, দণ্ডবিধি 160-এ বলা আছে গণ উৎপাত, পাবলিক নুইসেন্স, এই মামলা কে করতে পারে? এটা অ্যাটর্নি জেনারেল করতে পারে। পাবলিক নুইসেন্সের মামলা কে করতে পারেন? পাবলিক নুইসেন্সের মামলা করতে পারে একমাত্র অ্যাটর্নি জেনারেল। পাবলিক নুইসেন্সের মামলা করতে পারে। আসেন ডিয়ার স্টুডেন্ট আরেকটু জানি অ্যাটর্নি জেনারেল আর কি কি আছে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ
আইন কর্মকর্তা। অ্যাটর্নি জেনারেল হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ কে? আইন কর্মকর্তা, চিফ লিগ্যাল অ্যাডভাইজার। তার সম্পর্কে বলা আছে সংবিধানের 64 আর্টিকেলে, অনুচ্ছেদ 64-তে বলা আছে এটাকে বলা হয় ডক্ট্রিন অফ প্লেজার। রাষ্ট্রপতির সন্তোষকাল পর্যন্ত তার মেয়াদ। রাষ্ট্রপতি যখন বলবে তোমার চাকরি নাই, তখন চাকরি ডিসমিস। রাষ্ট্রপতি যতদিন বলবে যে তোমার চাকরি আছে, ততদিন চাকরি থাকবে। এই ছিল অ্যাটর্নি জেনারেলের বিষয়। আমরা চলেন পরের আর্টিকেল গুলো জেনে নিই। এখন আমরা চলে যাব আর্টিকেল 6। আর্টিকেল 6-এ কি বলা আছে? বার কাউন্সিল প্রতিষ্ঠানটিতে একজন চেয়ারম্যান থাকবে। ওকে, বার কাউন্সিল প্রতিষ্ঠানটিতে একজন চেয়ারম্যান থাকবে, একজন ভাইস চেয়ারম্যান থাকবে। বার কাউন্সিল প্রতিষ্ঠানটিতে একজন চেয়ারম্যান থাকবে, একজন ভাইস চেয়ারম্যান থাকবে। তো চেয়ারম্যান কি হবে? অ্যাটর্নি জেনারেল হবে বার কাউন্সিলের চেয়ারম্যান। এটা তার কি পোস্ট? এক্স অফিসিও পোস্ট। পদাধিকার বলে তিনি বার কাউন্সিলের চেয়ারম্যান, এবং এটা হচ্ছে বাই সিলেকশন, তিনি সিলেক্টেড পারসন। ঠিক আছে, তাহলে বার কাউন্সিলের চেয়ারম্যান কে? অ্যাটর্নি জেনারেল, উনি হচ্ছে বার কাউন্সিলের চেয়ারম্যান, এক্স অফিসিও পোস্ট, বাই সিলেকশন। এবং ভাইস চেয়ারম্যান যিনি হবেন, তিনি বার কাউন্সিলের যে বাকি 14 জন মেম্বার আছে না, নির্বাচিত হয়ে আসছে, ওই নির্বাচিত 14 জন মেম্বার থেকে একজন ব্যক্তি ভাইস চেয়ারম্যান হবে। তো আর্টিকেল 6 এর কথাটা আমরা বুঝতে পেরেছি। আর্টিকেল 6 এর একটাই কথা, বার কাউন্সিল প্রতিষ্ঠানে একজন চেয়ারম্যান থাকবে, একজন ভাইস চেয়ারম্যান থাকবে। অ্যাটর্নি জেনারেল সেটার চেয়ারম্যান, এটা তার এক্স অফিসিও পোস্ট, বাই সিলেকশন। এবং ভাইস চেয়ারম্যানকে বাকি যে 14 জন সদস্য আছে তাদের থেকে একজনকে ভাইস চেয়ারম্যান বানানো হবে। আশা করি আর্টিকেল 6টা বুঝতে পেরেছি। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আর্টিকেল 6-এর ক, বা আমরা বলি 6-এর এ। এখানে বলা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিলে একজন সচিব থাকবে। বাংলাদেশ বার কাউন্সিলে কে থাকবে বলেন তো? একজন সচিব থাকবে। সেই সচিব হচ্ছে জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার। মাথায় রাখবেন, বার কাউন্সিলে বর্তমান সচিবকে কামাল হোসেন শিকদার, তাই তো? তো বাংলাদেশ বার কাউন্সিলে একজন সচিব থাকবে যিনি জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার। তার কামাল হোসেন শিকদার স্যার, উনি কি জেলা জজ পদমর্যাদার, তাই তো? এবং তাকে সরকার নিয়োগ দেবে, তাকে সরকার নিয়োগ দিবেন। এটা বলা আছে বার কাউন্সিল অর্ডার 1972-তে। আর বার কাউন্সিল রুলসে বলা আছে, রুল 55-তে বলা আছে যিনি সচিব হবে এক্স অফিসিও পদাধিকার বলে তিনি হবেন বার কাউন্সিলের সিইও। পরীক্ষায় আসবে বার কাউন্সিলের সিইও কে? অ্যাটর্নি জেনারেল নাকি সচিব, নাকি অন্য ব্যক্তিরা, না রাষ্ট্রপতি? উত্তরটা হচ্ছে সচিব। যিনি সচিব হবেন তিনি হচ্ছে বার কাউন্সিলের এক্স অফিসিও পদাধিকার বলে, অটোমেটিক্যালি উনি কিন্তু সিইও। এটা বলা আছে রুল 55-তে। এবং রুল 49-এ বলা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল, এইখানেরও সচিব তিনি এক্স অফিসিও পোস্টে। অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের, বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য বা সচিব কে? বার কাউন্সিলের যিনি সচিব তিনি অটোমেটিকলি বার কাউন্সিল ট্রাইব্যুনালের সচিব, এবং তিনি নোটিশ ইস্যু করবে। তবে মাথায় রাখতে হবে অ্যাটর্নি জেনারেল কিন্তু কোনোভাবে বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য নন। আমি বারবার বলতেছি, অ্যাটর্নি জেনারেল কিন্তু বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য নন। এটা কিন্তু পরীক্ষায় আসবে, টুইস্ট দিবে। ঠিক আছে, তাহলে আমাদের মূল কথা ছিল 6-এর এতে বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল একজন সচিব থাকবে, তিনি জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার। সরকার তাকে নিয়োগ দেবে বার রুলস 1972 অনুসারে। এই সচিব হচ্ছে অটোমেটিক্যালি সিইও বার কাউন্সিলের, চিফ লিগ্যাল অ্যাডভাইজার, এক্স অফিসিও পোস্ট। এবং এই সচিব অটোমেটিক্যালি বার কাউন্সিল ট্রাইব্যুনালের সচিব, এবং তিনি নোটিশ ইস্যু করবেন। আশা করি আর্টিকেল 6টা আপনারা বুঝতে পেরেছেন। আর্টিকেল 8টা পড়বো, সেটা হচ্ছে আর্টিকেল 8। আর্টিকেল 8-এ কি বলা আছে? আর্টিকেল 8-এ বলা আছে বার কাউন্সিলের নির্বাচন সম্পর্কিত ব্যাপার বলা আছে, ইলেকশন। বার কাউন্সিল ইলেকশন সম্বন্ধে কত আর্টিকেলে বলা আছে বলুন তো? আর্টিকেল 8-এ বলা আছে। তা কি বলা আছে? বার কাউন্সিল অবশ্যই 31শে মে অথবা তার পূর্বে সাধারণ নির্বাচন করতে হবে। তো বার কাউন্সিল অবশ্যই 31শে মে অথবা এর পূর্বে সাধারণ নির্বাচনটা সম্পন্ন করতে হবে। এবং আর্টিকেল 8-এর 3-এ বলা আছে, আর্টিকেল 8-এর 3-এ বলা আছে, আর্টিকেল 8 সাব আর্টিকেল 3-এ বলা আছে অ্যাটর্নি জেনারেল হচ্ছে অ্যাডহক কমিটির সদস্য এবং চেয়ারম্যান। আমরা সেটা আগেই জানি। আর্টিকেল 8 সাব আর্টিকেল 2-এ বলা আছে, অনুচ্ছেদ উপ আর্টিকেলের 2-এ বলা আছে সরকার গেজেট প্রকাশ করবেন। সরকার কি করবেন? গ্যাজেট প্রকাশ করবেন
যদি নির্ধারিত সময়ে নির্বাচন না করা হয়, সরকার গেজেট প্রকাশ করবেন যদি নির্ধারিত সময়ে নির্বাচন না করা হয়। সরকার গেজেট প্রকাশ করবে যদি নির্ধারিত সময়ে নির্বাচন না করা হয়। তাহলে গেজেট প্রকাশ করে কি করবে? একটা অ্যাডহক কমিটি গঠন করবে। ডিয়ার স্টুডেন্ট, অ্যাডহক শব্দের অর্থ হচ্ছে অস্থায়ী। ওকে, অস্থায়ী কমিটি গঠন করবে এবং এই কমিটির মেয়াদ কতদিন? বার কাউন্সিলের জন্য খুব ইম্পর্টেন্ট, 1 বছর। কত বছর? 1 বছর। অ্যাডহক কমিটির মেয়াদ কত বছর? 1 বছর। এবং মোট সদস্য সংখ্যা কত? 15 জন। তাহলে অ্যাডহক কমিটির সদস্য কতজন? 15 জন থাকবে। এবং আর্টিকেল 8-এর সাব আর্টিকেল 4-এ বলা আছে, 4-এ বলা আছে বার কাউন্সিল অ্যাডহক কমিটির যা পাওয়ার বার কাউন্সিলের সেম পাওয়ার। অর্থাৎ বার কাউন্সিল কমিটিতে সদস্য সংখ্যা কতজন বলেন? বার কাউন্সিল কমিটিতে সদস্য সংখ্যা 15 জন, অ্যাডহক কমিটিতেও 15 জন। তাহলে বার কাউন্সিল কমিটির যে ক্ষমতা ছিল অ্যাডহক কমিটিরও সেম ক্ষমতা। ঠিক আছে? তাহলে দেখেন, 4 কারণে নির্বাচন হবে না। কয়টি কারণে? 4টি কারণে নির্বাচন হবে না। 1, যদি দেশে করোনা ভাইরাস মহামারী দেখা দেয়। 2, অতিমারি যদি দেখা যায়, কোনো দেশে সিভিল ওয়ার লাগছে, একটা গৃহযুদ্ধ লাগছে, অশান্তি লেগেছে, অতিমারি, মহামারী, দৈব ঘটনা, বৃষ্টি, ঝড়, বন্যা, দেশে একটা দুর্যোগ লেগে গেছে, তখন দৈব ঘটনা, অ্যাক্ট অফ গড, অথবা সরকারের তরফ থেকে কোনো অনিবার্য কারণ। যেমন যেমন আমরা জানি যে রিসেন্ট আওয়ামী লীগ সরকার পতন ঘটেছে, তখন দেশটা একটা অনিবার্য কারণবশত কারণে বার কাউন্সিল অ্যাডহক কমিটি গঠন করেছে। তো আমরা সেখান থেকে এটা পড়তে পারি। তো আশা করি আর্টিকেল 8টা আপনি খুব সুন্দর করে বুঝে গেছেন। তাহলে চলুন আমরা এবার আর্টিকেল 9টা দেখি। বলা আছে বার কাউন্সিলের কোনো সদস্যকে তার ইলেকশন নিয়ে প্রশ্নবিদ্ধ করা যাবে না। অর্থাৎ নয় না, বার কাউন্সিলের কোনো সদস্যকে, কোনো মেম্বারকে ইলেকশন নিয়ে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এই ছিল আমার আর্টিকেল 8, আর এই ছিল আমার আর্টিকেল 9। আশা করি প্রশ্ন এখান থেকেই আসবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা আজকে যে আর্টিকেলটা পড়াবো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা আপনি প্রিলিতে তো প্রশ্ন কমন পাবেনই, ইনশাআল্লাহ রিটেনেও প্রশ্ন পাবেন, ভাইভাতেও কোয়েশ্চেন করতে পারে যে বার কাউন্সিলের কাজটা কি বলো। এটা তো রিটেনের জন্য 100% ইম্পর্টেন্ট। এটা আপনার রিটেনের জন্য 100% ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখবেন কথাটা, রিটেনের জন্য 100%। আর প্রিলিতে তো প্রশ্ন পাবেনই, প্রিলিতেও পাবেন, রিটেনেও পাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা চট করে জেনে নিই আর্টিকেল 10-এ কি বলা আছে। আর্টিকেল 10-এ, আর্টিকেল 10-এ বলা আছে বার কাউন্সিলের কাজ বা কার্যাবিধি। কয়টা কাজ? বার কাউন্সিলের কাজ কয়টি? বার কাউন্সিলের কাজ হচ্ছে 11টি। 11টি কাজ করে থাকে। তো খেয়াল করে দেখেন প্রথম কি কাজ? এ ফর অ্যাডমিট। এ ফর কি? অ্যাডমিট। আপনারা এটা ছন্দে মুখস্থ করে ফেলবেন। এ ফর অ্যাডমিট, অর্থাৎ অ্যাডমিট, হোল্ড এন্ড রিমুভ অ্যাডভোকেটস ফ্রম ইটস রোল। অর্থাৎ আইনজীবীদের তালিকাভুক্ত করা, তাদের পরীক্ষা নেওয়া এবং অপসারণ করা বার কাউন্সিলের প্রধান কাজ। আপনারা এভাবে শিখবেন। এ ফর অ্যাডমিট, টু অ্যাডমিট, টু অ্যাডমিট, টু অ্যাডমিট, অর্থাৎ আইনজীবীদের তালিকাভুক্ত করা, তাদের পরীক্ষা নেওয়া এবং তাদেরকে অপসারণ করা বার কাউন্সিলের প্রধান দায়িত্ব। প্রথম গেল একটা কথা। দ্বিতীয় হচ্ছে বিতে শিখবেন বি ফর বুক। বি ফর বুক, এগুলি মুখস্থ করবেন টেকনিকের মাধ্যমে। বি ফর বুক, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? টু মেইনটেইন এন্ড প্রিপেয়ার সাচ রোল। এই যে এই বইটা তালিকাভুক্ত প্রস্তুত করা, এই তালিকা প্রস্তুত করা, এনরোলমেন্টের তালিকা প্রস্তুত করা, রক্ষণাবেক্ষণ করা। এর সাথে আপনাকে রেফারেন্স দিতে হবে আর্টিকেল 20। এটা পরে পড়াবো, আপনারা এইভাবে লিখিত পরীক্ষায় এটা লেখার পরে আর্টিকেল 20-এ কি বলা আছে সেই কথাটা বলবেন। আর্টিকেল 20-এ বলা আছে যে বার কাউন্সিল অবশ্যই একটা তালিকাভুক্তি বই সংরক্ষণ করবে। তো এই কথাটা আমি পরে শিখাবো, তো এটার সাথে মিলিয়ে পড়বেন লিখিতর জন্য। এবার সি ফর হচ্ছে ক্যানন। সি ফর ক্যানন। ক্যানন মানে আইন। ক্যানন মানে কি? আইন। ক্যানন মানে কি? আইন। বার কাউন্সিল পেশাগত আচরণ এবং শিষ্টাচার নির্ধারণ করবে। বার কাউন্সিল পেশাগত আচরণ এবং শিষ্টাচার নির্ধারণ করবে। এটা বলা আছে আর্টিকেল, এই আর্টিকেল 23টাকে রেফার করবেন। যেমন কি একজন অ্যাডভোকেট তার সিনিয়রকে স্যার বলে সম্বোধন করবে, একজন অ্যাডভোকেট তার সিনিয়রকে সম্মান করবে। এটা কিন্তু বার কাউন্সিল এটিকেটের অংশ। তো এই অংশটা 23-এ বলা আছে সিনিয়রিটি সম্পর্কে, এগুলি পরে শিখাবো। তো এটা রেফারেন্স আকারে আপনি লিখিত তো যখন লিখবেন এটা রেফারেন্স সহ দিতে হবে। এবার আসেন ডি ফর ডিটেনশন। ডিটেনশন মানে শাস্তি, অর্থাৎ মিসকন্ডাক্ট। কোনো আইনজীবী যদি অসদাচরণ করেন, মিসকন্ডাক্ট করে, তার বিচার হবে, তার অভিযোগের বিচার হবে এবং তাকে শাস্তি প্রদান করা হবে। এবং এই কথা বলা আছে 31-এ এবং 32-এ আর্টিকেল। এটা লিখিত সময় রেফারেন্স করে লিখতে হবে।
এবার হচ্ছে ইতে, ই ফর ইন্টারেস্ট, ই ফর ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থ। যারা আইনজীবী হবে, যারা বিজ্ঞ আইনজীবী হবে, যারা তালিকাভুক্ত আইনজীবী হবে, তাদের সুযোগ সুবিধা, তাদের স্বার্থের দিকে বার কাউন্সিল খেয়াল রাখবে, তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করবে, তাদের সুযোগ সুবিধা এবং স্বার্থ দেখার চেষ্টা করবে। এটা বলা আছে আর্টিকেল 14 এবং আর্টিকেল 18-তে। এগুলো রেফারেন্স আকারে লিখিততে লিখলে আপনি 10-এ 10 পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, কিন্তু শিখতে হবে আমাদের কাছ থেকে। আচ্ছা, এবার এফ ফর ফান্ড, এফ ফর কি? ফান্ড, অর্থাৎ বার কাউন্সিল একটা ফান্ড বা তহবিলের ব্যবস্থা করবেন। আর্টিকেল 16-তে যাহাকে বলা হয় বেনোভোলেন্ট ফান্ড, অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিল একটা ফান্ডের ব্যবস্থা করবেন যেটাকে আমরা বলি বেনোভোলেন্ট ফান্ড। এবার হচ্ছে জি, জি ফর আপনারা শিখবেন টেকনিক্যালি গুড ওয়ার্ক। জি মানে কি? জি ফর গুড ওয়ার্ক, ভালো কাজ। জিতে গুড ওয়ার্ক, অর্থাৎ বার কাউন্সিল নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচন, আইনজীবীদের মাঝখানে নির্বাচনের ব্যবস্থা করবে, এটাকে বলা হয় গুড ওয়ার্ক। মনে রাখার জন্য নির্বাচনের ব্যবস্থা করবে, অর্থাৎ নির্বাচনের ব্যবস্থা করা একটা ভালো কাজ, গুড ওয়ার্ক, মাস্ট অ্যাপ্রিসিয়েটেবল। এবং আর্টিকেল 8-এ আমরা পড়িয়েছি নির্বাচন সম্পর্কে। ঠিক আছে, এবার এইটি হচ্ছে ফর্মুলেট হাই রুলস, অনুসরণযোগ্য বিভিন্ন বিধি তৈরি করবে বার কাউন্সিল। অনুসরণযোগ্য, যেমন আদালতে গরম পড়েছে, কালো কোট পরা দরকার নেই, আপনি সাদা শার্ট টাই পরে যেতে পারবেন, কথার কথা সেম। অনুসরণযোগ্য বিধি তৈরি করবে। আইতে হচ্ছে লিগাল এডুকেশন, আইতে হচ্ছে লিগাল এডুকেশন। আইতে কি? লিগাল এডুকেশন। যেমন আইটা দেখেন, আইয়ের মাঝখানে একটা পুটুলি, মনে হয় না যে মোমবাতির উপরে আগুন জ্বলতেছে, আলো জ্বলতেছে, অর্থাৎ শিক্ষাই আলো। অর্থাৎ লিগাল এডুকেশন, আইন শিক্ষার প্রচার প্রসার করতে হবে, এটা বার কাউন্সিল করবে। এবার যেতে বলতেছে টু পারফর্ম অল ফাংশনস, সকল কার্য সম্পাদন করা। বার কাউন্সিল দেখবে তার সকল পারফর্ম গুলো ঠিক মতো করা হয় কিনা, আমার অন্যান্য সব ডিপার্টমেন্ট গুলো ভালোভাবে কাজ করতেছে কিনা, সকল বারগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা, সেটা টু পারফর্ম অল ফাংশনস, সকল ফাংশনের দিকে বার কাউন্সিল কি করবে? খেয়াল করবে। এবং যে নাম্বারে বলা আছে টু ডু অল নেসেসারি ফাংশনস, প্রয়োজনীয় অন্য সব ব্যবস্থা বার কাউন্সিল গ্রহণ করবে। যা করলে মঙ্গল হয়, যা করলে ভালো হয়, সেটা বার কাউন্সিল কি করবে? সেদিকে খেয়াল করবে, অন্য সকল কাজ করবে। তো এটা রিটেনের জন্য, প্রিলির জন্য ইম্পর্টেন্ট। এটা একদম মুখস্থ থাকা চাই, আপনাদের একদম মুখস্থ থাকা চাই। এটা রিটেনে তো আসবেই, প্রিলিতে আসবে, সব জায়গায় আপনি এটা লিখতে পারবেন, এবং ভাইবার জন্য এটা ইম্পর্টেন্ট। আশা করি আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, আজকে লেকচার 1। আসসালামু আলাইকুম, দেখা হবে লেকচার 2।